নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমি মনে করি পত্রপত্রিকা এবং আমার কাছেও ছবি আছে, এই বাটপার নাসিরউদ্দিন পাটোয়ারী কোথায় ছিল 17 বছর? প্রাণের আরএফএল কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করেছে। সেই ছবি আমার কাছে আছে, বর্তমানে মোবাইলে নেই কিন্তু আমার ল্যাপটপে আছে। সে লজিং মাস্টার ছিল। তাদের আসিফ মাহমুদ থেকে শুরু করে নাহিদ থেকে শুরু করে তারা প্রথম সারি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকের 5ই আগস্টের আগে তারা কই ছিল? আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে এখন বড় নেতা। আরে ভাই 17 বছর আমাদের এই নেতা কর্মীদের যে ত্যাগ শ্রম, বিদ্রোহ, রজনী কাটানোর ইতিহাস, জেল জুলুমের ইতিহাস, সেগুলির কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা আবার বড় বড় কথা বলিস কি করে শয়তান? কোথায় বলে কি বলে জানি একটা, কোথায় আগরতলা আর কোথায় সকিবতলা। বেশি কথা বলবো না। নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায় তাদেরকে আমরা প্রতিহত করব। ভাইয়েরা কি বলেন? ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে এবং ওই তেলে পোতা ছাড় পোতাদের কোথায় বিএনপির মতো একটা বিশাল মহিলার কোনো ক্ষতি হবে, তারেক রহমানের মতো সফল রাষ্ট্রনায়কের কিছু যাবে আসবে, এটা আমরা বিশ্বাস করি না। বিএনপির মহাসচিব বলেছিল জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো যে বলেছেন এটা আগামীতে এই ধরনের ভুল বক্তব্য রাখবেন না, কারণ ওরাই বলছে ওরা এটার সাথে জড়িত না। তো আপনি কেন খামাখায় ওদেরকে এরকম সম্মানিত করছেন? গ্রামে গঞ্জে গিয়ে দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি, এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া এবং প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতে থাকা। যে হোক জবাবদিহি করতে হবে। জবাবদিহি না হলে সমাজে কখন সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। মানুষ মরণশীল, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি ইমানদার মুসলমান হিসেবে মরবেন না বেঈমান মুনাফিক হিসেবে মরবেন, এটাই হলো কথা। আপনার পিতাকে হত্যা করবে, এটাতে কে সাহায্য করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি মাহফুজ তথ্যগুলি আপডেট দিয়েছিল মঞ্জুরকে। আপনার সাথে এখন কিছু লোক ঢুকে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে। এরা আপনার লোক না। আমরা যারা আছি আমরা আপনাদের বিরুদ্ধে না। আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হলো বিগত 50 বছর যাবৎ জনগণ প্রতারিত হয়েছে, ন্যায় বিচার পায় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, আমাদের বয়সও শেষ। আমরা আপনার কাছে কোনো পদের জন্য লালায়িত না, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আপনি মেহেরবানি করে জনগণের হাতে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন। কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী, আপনাকেও অন্য পদে আসতে হবে একদিন না একদিন। কেউ একই জায়গায় চিরদিনের জন্য থাকে না, তখন আপনার অবস্থাটা কি হবে? সুতরাং সব কিছু বিবেচনায় নিয়ে আমি বারবার বলেছি, শুধু একটাই আপনার আপত্তি থাকতে পারে, যেটা আপনি প্রধানমন্ত্রী হিসাবে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া বাকি কোনো জায়গায় আপনার আপত্তি থাকার কথা না। আমরা বারবার আপনাকে কেন বলছি? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কি কি ভুল হয়েছে, জনগণ কি কি কারণে কষ্ট পেয়েছে। জনগণকে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে দেশের অবস্থাটা কি? দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে,
মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। 4 দিন না 5 দিন আগে আসছে যে টুথপেস্ট যেগুলো আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন এগুলির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক জিনিসগুলি আছে, অর্থাৎ খাদ্যে বিষ মিশানো হচ্ছে প্রত্যেক দিন। এই জন্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আপনি সেদিকে কোনো মন দিচ্ছেন না। আমি মনে করি অন্যান্য দেশের মতো খাদ্যে যারা ভেজাল দেবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। কঠোর আইন করেন। আমি আগেও বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার কারণে বাংলাদেশে সকলের কাছে পরিচিতি লাভ করেছিল এবং প্রসিদ্ধ হয়েছিল। আপনার মাতাও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য জনগণের কাছে সমাদৃত হয়েছিল, সম্মানিত হয়েছিল। আপনি মোসাদের রর কথা না শুনে জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন, তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। এখন আমি কয়েকবারই বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। আপনি কিন্তু এখন চারিদিকে আপনার শত্রু দ্বারা বেষ্টিত, এটার থেকে বাইরে হওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব আপনার শুভ বুদ্ধি উদয় হবে, দেশটা সঠিক পথে যাবে। আর যারা ফেসবুকে লেগে তাদেরকে অনুরোধ করব, এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। আপনারা যে মানুষের মা বাপকে গালাগালি করেন, খারাপ ভাষায় বক্তব্য রাখেন, এটা কোনো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আপনি সমালোচনা করেন, সে সমালোচনা হবে গঠনমূলক, কিন্তু একটা লেভেল হইতে হবে। লেভেলটা হলো যে আপনার সমকক্ষ কিনা, যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা। কিন্তু এখন কোনো বাছ বিচার নাই। ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত 1 সপ্তাহ যাবৎ প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, মন্ত্রীদেরকে দিচ্ছেই। লেবার পার্টির একজন নেতা এখানে বলে গেছে, এটা আমি শুদ্ধ করে দিচ্ছি, পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাল্লাহ। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে, ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, বাংলাদেশে হবে। 96 সাল নিয়ে জামাতকে কুঠা দেওয়া হয়, জামাতটা কি আওয়ামী লীগের সাথে জোট করেছে। তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। একটা মানলেন, আর একটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে মানবেন। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করবো না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। যে স্তরে স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সে সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক হিসেবে। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে কেন? এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। আমরা কথা দিয়ে যাচ্ছি, লড়াই আমাদের চলবে ইনশাল্লাহ। সংসদে আবারও বলছি, ততদিন থাকবো যতদিন টাকা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন মনে করব। যখন মনে করবো আর প্রয়োজন নাই, তখন ওই জনগণের কাতারেই মিশে যাব ইনশাল্লাহ পুরোপুরি। এখন আমাদের ক্ষেত্র দুইটা, একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে কারো সম্মানহানি করে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার পক্ষে নয়। আমি চাই যুক্তির সাথে আমরা কথা বলবো, আমার কথা বলিষ্ঠ হবে নিঃসন্দেহে, কোনো দুর্বলতা থাকবে না, কিন্তু ব্যক্তিকে আঘাত করার প্রয়োজন আমাদের নাই। ব্যক্তি আর দায়িত্ব কিন্তু আবার এক জিনিস না, এখানে ভুল করা যাবে না। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকবে। 1 জুলাই যোদ্ধার গতকালকে নতুন করে একজন নারী নেত্রীর ওপরে মব, তার মানে অফিসে আক্রমণ, তার উপরে হাত তোলা, তাকে নানা ধরনের কি বলবো যে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা এবং মানে অশ্রাব্য গালাগালি, এই ব্যাপারগুলোর অভিযোগ উঠেছে এবং এই ব্যাপারে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই যোদ্ধাদের দোষ দেয়া হচ্ছে এবং আনাস নামে একজন, সম্ভবত তার নাম, তিনি এই কাজটা, আয়াস তার নাম, তিনি এই কাজটা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এই অভিযোগ উঠেছে। এবং সেই নারী নেত্রী শান্তা ফারজানা, তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে তাকে হত্যা চেষ্টা, ধর্ষণ চেষ্টা করা হয়েছে এরকম অভিযোগ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে তিনি মামলা করবেন। হঠাৎ করে জুলাই যোদ্ধা পরিচয়ে আবারও মবের ঘটনা কেন ঘটল? কি করেছেন এই শান্তা ফারজানা? তার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যত গুরুতরই হোক না কেন, মব তৈরি করা, আবারও ইউনূস সরকারের চলে যাওয়ার পরে আবারও মব তৈরি করা এবং শারীরিকভাবে হেনস্থা করা একজন নারীকে, সেটা কি প্রত্যাশিত? নাকি কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার পুলিশের ওপরে ছেড়ে দিতে হবে আমাদের? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, কি ঘটল, কোন অপরাধে আইন হাতে তোলার মানে ঘটনাটা ঘটালেন জুলাই যোদ্ধা, যার রাজনৈতিক পরিচয়ে অনেকে অভিযোগ করছেন জামাতের রাজনীতির সঙ্গে তিনি জড়িত। থাকবেন দর্শক। অভিযোগের কথা যেটা বলছিলাম, শান্তা ফারজানা এই নারী নেত্রী, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি জুলাই নিয়ে কটূক্তি করেছেন এবং তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ যে তিনি বলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের যে ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি, এরকম মন্তব্য করেছেন। এরকম মন্তব্যে বেজায় খেপেছেন জুলাই যোদ্ধারা এবং আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের নেতা, মানে যিনি এখন মোটামুটি দায়িত্বে আছেন এই সংগঠনের, ফারুক হাসান, তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানে এই ব্যাপারটা সরকারকে কঠোর শাস্তি দিতে হবে এরকম বক্তব্য দিচ্ছেন এবং মানে তার বক্তব্যে উঠে এসেছে যে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি, এরকম মন্তব্য করার জেরেই এই আয়াস জুলাই যোদ্ধা তিনি খেপেছেন। তাহলে কি ফারুক হাসান আয়াসের এই কর্মকাণ্ডকে বৈধতা দিতে চাইলেন? তার দলের প্রধান নেতা যখন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন তার এই বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আদতে কি ঘটেছিল, কি তথ্য পাওয়া গেল? জুলাই অভ্যুত্থান ও শহীদদের স্মরণে কটূক্তি করার অভিযোগে নতুন ধারা বাংলাদেশের নেত্রী শান্তা ফারজানাকে প্রকাশ্যে চড় মারা ঘটনা ঘটে এবং আমরা দেখেছি যে হেনস্থা করে এবং প্রচণ্ড গালাগালি তার দিকে
তেড়ে যাওয়া, তাকে চড় মেরে সিঁড়িতে ফেলে দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর আংশিক একটু চলুন একটু দেখি। শান্তা ফারজানা তিনি বাইরে ছিলেন, তার অফিস আক্রমণ করা হয়েছে এই খবর যখন তার কাছে যায়, তিনি বাইরে থাকা অবস্থাতেই সাংবাদিকদের সঙ্গে নিয়ে, মাল্টিমিডিয়া সাংবাদিকদের সঙ্গে নিয়ে সেই স্পটে যান, নিজের অফিসে যান, গিয়ে এরকম উদ্ভূত পরিস্থিতির শিকার হন এবং তার অফিস মানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, তার চেয়ারম্যানকে পেলে সেখানে মেরে ফেলা হতো, এরকম বক্তব্য দেওয়া হয়েছে। এই শান্তা ফারজানা তিনি একটি সংবাদ সম্মেলনও করেছেন, তার সংবাদ সম্মেলনটা একটু চলুন একটু দেখি। এই সংবাদ সম্মেলনে তার চেয়ারম্যানকে পাশে রেখে তিনি অভিযোগ করেছেন যে যদি সাংবাদিকরা না থাকতো তাহলে তাকে মানে সবাই মিলে তারা এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে সবাই মিলে তাকে ধরে মানে কি বলবো বিবস্ত্র করে তাকে ধর্ষণ করতো এবং তাকে হত্যা করতো, এরকম অভিযোগও তিনি করেছেন এবং তার চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে এখানে এসেছিল, এরকম বক্তব্য তিনি দিয়েছেন সংবাদ সম্মেলনে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি জুলাই নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন এবং ফারুক হাসান যেটা বলছেন, ফারুক হাসানের এই ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টটাতে তিনি দাবি করছেন যে, তার পোস্টটাই আমি একটু পড়তে চাই। তিনি বলছেন যে এই নারীর নাম ফারজানা, সে আজকে বলেছে শহীদ আবু সাইদ নাকি পুলিশের গুলিতে মারা যাননি। কত বড় ধৃষ্টতা চিন্তা করা যায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গড়িমসি কেন? আমাদের সহ্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, আমরা আপোষ করব না, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। ফারুক হাসানের এই বক্তব্য থেকে মোটামুটি আমরা স্পষ্ট হতে পারি যে এই শান্তা ফারজানা তিনি আবু সাইদ পুলিশের গুলিতে মারা যাননি, এই মন্তব্য করেছেন। সেটা একজনের কি মানে আমরা তো এই কথা বলার স্বাধীনতার জন্যই শেখ হাসিনাকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাকে দেশান্তরী করেছি। কথা বলার স্বাধীনতাটা তাহলে কোথায় আসলো? এখন প্রশ্ন আসতে পারে, আপনি জুলাইকে অবমাননা কেন করবেন? কেন আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি এটা বলবেন? সবাই যখন বলছে, সরকার যখন বলছে, পুলিশের এখনকার পুলিশের তদন্তে যেহেতু উঠে আসছে, আদালত যেহেতু বলছে যে পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে, সেটা মেনে নিয়ে আপনিও কেন বলছেন না পুলিশের গুলিতে মারা গেছে? আপনি ভিন্ন মত পোষণ করছেন কেন? এই যে ভিন্ন মত পোষণ করা, এই ভিন্ন মত পোষণ করার অধিকারের জন্যই বোধহয় আমরা লড়াই করেছিলাম। যাই হোক, এমনটা হতে পারে যে জুলাই নিয়ে কোনো ভিন্ন মত পোষণ করা যাবে না। যে ন্যারেটিভ জুলাই যোদ্ধারা মানে বর্ণনা করবে সেই ন্যারেটিভের সঙ্গে হুবহু জি স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা স্যার এভাবে বলতে হবে, নতুবা এরকম কর্মকাণ্ড হবে। ফারুক হাসান এটাকে সমর্থন করছেন। এখন মানে এটা মানে জুলাইকে নিয়ে কটূক্তি, এটা কোনোভাবেই মানে কি বলবো সমীচীন নয়, এটা উচিত নয়, যারাই করছেন এটা উচিত নয়। এটা যেমন গ্রহণযোগ্য নয়, এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তো তারাও প্রশ্ন তুলবে যে জুলাইকে একটা সরকার পতনের আন্দোলনকে নিয়ে যদি আমি ভিন্নমত পোষণ করি এবং তার জন্য যদি আমার উপরে মব হয় এবং সেটাকে যদি বাংলাদেশের রাজনীতিবিদরা সমর্থন করতে চায়, তাহলে প্রকাশ্যে যারা বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, প্রকাশ্যে যারা বলছেন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস না, প্রকাশ্যে যারা বলছেন 30 লক্ষ মানুষ মারা যায়নি, প্রকাশ্যে যারা বলছেন মুক্তিযোদ্ধারা 3 লক্ষ বিহারীকে হত্যা করেছে সেই বিচার আমরা চাই, প্রকাশ্যে যারা বলছেন জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে, প্রকাশ্যে যারা বলছেন 72-এর সংবিধান মানি না, ওটা ছুঁড়ে ফেলতে হবে, এই ব্যাপারগুলো যখন মানে প্রকাশ্যে বলা হচ্ছে এবং 16ই ডিসেম্বরকে ভারতের মানে বিজয় দিবস হিসেবে বলা হচ্ছে যে এটা মূলত ভারত পাকিস্তানের যুদ্ধ, এই যুদ্ধে ভারত জিতেছে, এটা ভারতের বিজয় দিবস। এমনকি হাসনাত আবদুল্লাহকেও তো সরাসরি এই বক্তব্য দিতে শুনেছি যে 16ই ডিসেম্বর এটা আসলে ভারতের বিজয় দিবস। তো এগুলো যারা বলছেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে একেবারে কি বলবো যে সীমাহীন কটূক্তি যারা করছেন, এরকম অধ্যত্ব যারা প্রকাশ করছেন প্রকাশ্যে এবং টেলিভিশন টক শোতে,
তাদের ব্যাপারে ফারুক হাসানদের বক্তব্য কি, সেই প্রশ্ন পাল্টাপাল্টিভাবে কিন্তু এসে যাবে। সেই প্রশ্ন যখন অন্য পক্ষ করবে যে এটার তাহলে কি হবে, হ্যাঁ মেনে নিলাম, মেনে নেয়ারই কথা। মানে আমরা তো আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনোভাবেই কোনো ধরনের কটু কথা, আকথা, কুকথা এগুলোকে সমর্থন করতে চায় না। এটা সমর্থনযোগ্য নয়, জুলাই হোক, যে কোনো ব্যাপার হোক, এটা ভালো কালচার না। এখন আবু সাইদের মৃত্যু নিয়ে কিভাবে তিনি কটূক্তি করেছেন তার বক্তব্যটা আমি শুনিনি। যদি এরকমভাবে নর্মালি বলেন যে আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি কিংবা এটা ভিন্ন কোনো কারণ আছে, এই বিতর্ক তো অনেক দিন থেকেই আছে, এই বিতর্ক তো 2 বছর থেকেই আমরা শুনছি। তো শান্তা ফারজানার এই বক্তব্যটা তো নতুন কোনো বক্তব্য না, এই বিতর্কের মাঝেই আমরা চলছি। সুতরাং মানে এটা কিভাবে মব করার উপাদান তৈরি করলো সেই প্রশ্নটা আসে। আবার ধরে নিলাম যে এটা অবশ্যই মানে সুকথা না, এরকম টিটকারি মারা, কটূক্তি করা, এটা জুলাই যোদ্ধাদের ইমোশনে লাগারই কথা, লাগবে। কিন্তু তাই বলে কি তারা মব করবে? তাই বলে একজন নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করবে? তাই বলে তার অফিসে গিয়ে তার অফিসে তালা ঝুলিয়ে দেবে? এই ক্ষমতা রাষ্ট্র কি কারো হাতে তুলে দিয়েছে? আবার এই ব্যাপারগুলো ফারুক হাসান যখন সমর্থন করছেন, তখন আমরা দেখছি ফারুক হাসানের নেতা নুরুল হক নূর, বিএনপি সরকারের মন্ত্রী, এবং এই আয়াস যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তার রাজনৈতিক পরিচয় অনেকে বলছেন যে তিনি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। এবং একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে, যেখানে জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেলের একেবারেই পেছনে তিনি বসা। ছবিটা দেখে নিন, গোল বৃত্ত আঁকা এই ছবিতে। তার মানে হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মের জামাতের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। আমি জানি না তাদের কমিটি কিংবা কোনো দায়িত্বে আছেন কিনা, কিন্তু দলের যে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি, সেটা তার এই চেয়ারের অবস্থান দেখেই বোঝা যায়। মানে বিএনপি সরকারের মন্ত্রী নুরুল হক নূর, তার আরেকজন নেতা ফারুক হাসান এই কর্মকাণ্ডকে, মবের কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছেন। কিন্তু ফারুক হাসানের কাছে এর উত্তর আছে কি যে ব্যারিস্টার ফুয়াদ, শাহরিয়ার কবিররা যে অনর্গল মুক্তিযুদ্ধকে অপমাননা করছেন প্রতিনিয়ত, এবং 16 ডিসেম্বর 26শে মার্চ এগুলো মানছেন না, এই ব্যাপারে কি তাহলে মানে ফারুক হাসান এরকম বলতে চান যে এটার ব্যাপারেও একটা মব হওয়া উচিত? মব কি গ্রহণযোগ্য? কোনোভাবেই তো নয়। যদি শান্তা ফারজানা অপরাধ করে থাকেন, তাহলে সেই ব্যাপারে আপনি থানাতে অভিযোগ করেন, থানা অভিযোগ না নিলে আদালতে অভিযোগ করেন, আইনি প্রক্রিয়ায় যাক, তদন্ত হোক যে তিনি মানে কোনো খারাপ কাজ করেছেন কিনা, অপরাধ করেছেন কিনা, ফৌজদারি অপরাধ সেটা হয়েছে কিনা, তারপরে আইনিভাবে তাকে মোকাবেলা করেন। সেটা না করে যেটা মব হলো, সেই মবকে আপনি যখন সমর্থন করছেন, তখন কিন্তু জুলাই বিপ্লবই বিতর্কিত হবে। তখন অনেকেই বলার চেষ্টা করবেন যে জুলাই বিপ্লবের পক্ষে যারা বয়ান তৈরি করে তারা সবাই মবের পক্ষে। আদতে কি তাই? জুলাই বিপ্লবের পক্ষের সবাই কি মবের পক্ষে? মুষ্টিমেয় কিছু মানুষ, হয়তো কিছু ক্ষমতাধর মানুষ মবের পক্ষে। মানে ব্যাপারটা বেশ মজার, ব্যাপারটা অনেক প্রশ্নের জন্ম দেবে। এবং প্রকাশ্যে একজন নারীকে যেভাবে মানে হেনস্থা করা হলো শারীরিকভাবে, সেটা আপনার চরম শত্রু হলেও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার যখন আমরা এই দাবি করি যে 92% মুসলমানের দেশ, মানে এটা ধর্মনিরপেক্ষ দেশ না, এটা মুসলিম কান্ট্রি, তো মুসলিম কান্ট্রি যদি হবে, তাহলে মুসলিম কান্ট্রিকে একজন পুরুষ একজন নারীকে শারীরিকভাবে আঘাত করতে পারেন? ধর্মের দিক থেকেই, ধর্মীয় আইনেই তো তার অনেক বড় বিচার হওয়ার কথা। সেটা কি হবে নাকি ভিন্ন কিছু হবে? আদতে যা হচ্ছে আমাদের সমাজে, দুই পক্ষই যা করছেন, এই কাজগুলো ঠিক হচ্ছে না। জুলাইয়ের পক্ষের বয়ান তৈরি করা পক্ষ যা করছেন সেগুলো মানে ঠিক হচ্ছে না, মারাত্মক ভুল হচ্ছে। আবার আওয়ামী লীগের পক্ষে কিংবা জুলাইয়ের বিপক্ষে যারা বয়ান তৈরি করার চেষ্টা করছেন, তারাও ঠিক করছেন না, ভুল করছেন। এই ভুলে ভুলে আমাদের ভুলের পাহাড় এতটা বড় হয়ে যাবে, সেই পাহাড়ের পাথর সরাতে কিন্তু আমাদের হিমশিম খেতে হবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের